প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ শফিকুল আলম ভূঁইয়া, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, প্রধান পরীক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড, দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য বাংলা দ্বিতীয় পত্রে নির্মিতি অংশে, বিশেষ করে ব্যাকরণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সমাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের বাংলা ব্যাকরণের যতগুলো বিষয় তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, তার মধ্যে শব্দ গঠন প্রক্রিয়ায় সমাস একটি গুরুত্বপূর্ণ পর্যায়। তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই সমাস শব্দ গঠনের এই প্রক্রিয়াটি তোমরা পড়ে এসছো। বলতে দ্বিধা নেই, এই প্রক্রিয়াটি পড়তে যেয়ে বা প্র্যাকটিস করতে যেয়ে তোমরা অনেক সময় ভয়, ভীতি এবং মানসিক দুশ্চিন্তার মধ্য থেকে এটা আয়ত্ত করার চেষ্টা করেছো। কিন্তু শব্দ গঠনের এই প্রক্রিয়াটি যদি একটু ভালোভাবে চিন্তা করে যদি বোঝা যায় বা অনুভব করা যায় বা যদি বুঝে নেওয়ার চেষ্টাটি থাকে, তাহলে আমার মনে হয় এটা তোমাদের জন্য খুব একটা কঠিন বিষয় বলে মনে হবে। আমাদের বাংলা ভাষার যে ব্যাকরণ, সেই ব্যাকরণের মধ্যে এটা হলো শব্দ গঠন প্রক্রিয়ার একটি অংশ। আমরা প্রথমে চলে আসি বাংলা শব্দে। বাংলা ভাষায় যতগুলো শব্দ আছে, বিশেষ করে অভিধানের অন্তর্ভুক্ত, বাংলা অভিধানের অন্তর্ভুক্ত যতগুলো শব্দ আছে, সেই শব্দগুলোর কোনো কোনো ভাষাবিদ বলেন 3 ভাগের 1 ভাগ, আবার কেউ বলেন 4 ভাগের 1 ভাগ। অভিধানভুক্ত সমস্ত বাংলা শব্দের 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ হলো মৌলিক শব্দ, যেগুলো বিভিন্নভাবে আমাদের বাংলা ভাষায় চলে আসছে। এই মৌলিক শব্দগুলো কখনোই পরিবর্তনযোগ্য নয়। এটা যেভাবে আছে সেভাবেই আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। তার মধ্যে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। এছাড়া শব্দের একটি বিরাট অংশ সাধিত শব্দ, অর্থাৎ যেই শব্দগুলোকে সাধন করা হয়েছে, মানে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে আমাদের জীবন এবং জীবিকার প্রয়োজনে, জীবন যাপনের প্রয়োজনে। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্যে শব্দ ব্যবহার করতে যেয়ে যখন শব্দ খুঁজে পায় না মনের ভাব প্রকাশের ক্ষেত্রে, তখন নিজের অজান্তেই কিছু কিছু ভাব প্রকাশের শব্দ চলে আসে এবং সেগুলো একসময় দেখা যায় ভাষার অন্তর্ভুক্ত হয়ে যায়, শব্দের অন্তর্ভুক্ত হয় এবং সকল মানুষই সেই ভাষা, সব মানুষই সেই সব শব্দগুলো প্রয়োগ করার চেষ্টা করে। ঠিক এভাবেই বাংলা ভাষার অধিকাংশ শব্দ, বিশেষ করে সাধিত শব্দগুলো তৈরি হয়েছে। এই এক কথায় বলা যায়, সমস্ত সাধিত শব্দ আমাদের বাঙালিদের, যারা আমরা বাংলা ভাষাভাষী, তাদের ভাষার প্রয়োজনে আমরা তৈরি করেছি এবং সেগুলো অনন্তকাল যাবৎ ব্যবহৃত হয়ে আসছে। ভাষায় নতুন শব্দ আবার যোগ হচ্ছে, প্রতিনিয়ত যোগ হচ্ছে। এগুলো সবই হলো সাধিত শব্দ, যেগুলো আমরা তৈরি করছি। এই সাধিত শব্দগুলো যেভাবে বাংলা ভাষায় তৈরি হয়ে আমাদের ভাষায় ব্যবহৃত হয়, সেই শব্দগুলোর মধ্যে তৈরি করার যতগুলো প্রক্রিয়া আছে, তার মধ্যে প্রথম যে প্রক্রিয়াটি, সেটি হলো উপসর্গ। উপসর্গ দিয়ে বাংলা শব্দ গঠন।
তারপরেই চলে আসে সমাসের মাধ্যমে বাংলা শব্দ গঠন, তারপরে চলে আসে সন্ধির মাধ্যমে বাংলা শব্দ গঠন, তারপর প্রকৃতি এবং প্রত্যয়ের মাধ্যমে অর্থাৎ প্রত্যয়ের মাধ্যমে বাংলা শব্দ গঠন। এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে বাংলা শব্দ তৈরি হচ্ছে এবং এগুলো সাধিত শব্দ হিসেবে আমাদের ভাষায় বহুল এবং ব্যাপকভাবে প্রচলিত আছে। বাংলা শব্দ গঠনের ক্ষেত্রে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সমাস। সন্ধি এবং সমাসের মধ্যে একই রকম প্রক্রিয়া, কিন্তু বিষয়টি হলো একটু ভিন্ন। সন্ধি হলো দুটি ধ্বনির মিলনের ফলে যে শব্দ তৈরি হয়, সেটা হলো সন্ধি। আর সমাসের সংজ্ঞায় যদি আমরা যাই, তাহলে বলবো যে কতগুলো অর্থবোধক পদ একত্রিত হয়ে যদি একটি পদের মধ্যে বা একটি শব্দের মধ্যে তার ভাবটি প্রকাশ করতে সক্ষম হয়, তাহলে সেটা হলো সমাস। অর্থাৎ অনেকগুলো পদ মিলে যদি এক পদে পরিণত হয়, অনেকগুলো পদে যে অর্থটা বোঝাবে সেই অর্থ যদি একটি পদ দিয়ে বোঝানো যায়, তাহলে সেটা হলো, প্রক্রিয়াটির নাম হলো সমাস। এই সমাস প্রক্রিয়ার মাধ্যমে আমরা অসংখ্য শব্দ তৈরি করতে পেরেছি বাংলা ভাষায়, এবং সেগুলো বর্তমানে ব্যবহার হয়ে আসছে। এই সমাস প্রক্রিয়ার মধ্য দিয়ে যে শব্দ তৈরি হচ্ছে, এই শব্দগুলো কখনো কখনো দীর্ঘ পদে তৈরি হয়। যেমন আমি, তুমি ও সে, এটা আমরা বললেই কিন্তু এই আমি, তুমি ও সে এই কথাটি কিন্তু চলে আসে। আবার দেখা যায় যে এই দীর্ঘ পদের ব্যবহার বাংলা ভাষাকে অনেক ক্ষেত্রেই সমৃদ্ধ করে এবং অনেক ক্ষেত্রেই এটা অনেক সুন্দর জায়গায় নিয়ে যায় ভাষার অবস্থানকে। এই সমাস প্রক্রিয়াটি আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। তোমরা দেখবে আমরা যখন ভাষাকে ব্যবহার করি, তখন ভাষা ব্যবহারের ক্ষেত্রে ভাষার যে প্রাঞ্জলতা, শ্রুতি মধুরতা এবং ভাষা আর যে ব্যবহার, প্রায়োগিক যে ক্ষেত্র, এই বিষয়গুলো যদি সর্বাঙ্গীন সুন্দরভাবে যদি উপস্থাপিত না হয়, তাহলে কিন্তু ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমি আমার নিজেকে অত্যন্ত দুর্বল হিসেবে পরিচয় দেব। এই সমাসের ব্যবহার করে আমাদের বাংলা ভাষা অনেক সমৃদ্ধ হয়েছে। যদি আমরা সেই সমৃদ্ধির কথা যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে সমাস ভাষাকে সংক্ষিপ্ত করছে, এটা হলো সমাসের প্রথম কাজ। অর্থাৎ এই প্রশ্নটিকে যদি আমরা অন্যভাবে ঘুরিয়ে বলি যে বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা কী, তাহলে আমরা প্রথমে বলবো যে ভাষাকে সংক্ষিপ্ত করা সমাসের অন্যতম একটি কাজ। কিভাবে সে ভাষাকে সংক্ষিপ্ত করছে? যেখানে আমি যদি উদাহরণ হিসেবে বলি, রাজা সিংহ চিহ্নিত আসনে বসে বিচার কার্য পরিচালনা করছেন। এখানে সিংহ চিহ্নিত আসন, এই তিনটি শব্দকে আমি ব্যবহার করছি এই আমার ভাবটিকে বোঝানোর জন্য, এবং এই ভাবটি বোঝানোর জন্যে কিন্তু শব্দ সংখ্যা কিন্তু আমার বেড়ে যাচ্ছে। রাজা সিংহ চিহ্নিত আসনে বসে শাসন কার্য পরিচালনা করছেন। এটি না বলে যদি আমি বলি রাজা সিংহাসনে বসে শাসন কার্য পরিচালনা করছেন, তাহলে সিংহ চিহ্নিত আসন এই তিনটি শব্দের পরিবর্তে আমরা সিংহাসনকে ব্যবহার করলাম। অর্থাৎ ওই তিনটি শব্দ দিয়ে যে অর্থটি প্রকাশিত হতো, এই একটি শব্দ দিয়ে কিন্তু সেই অর্থটি আমরা পেয়ে যাচ্ছি। এক অর্থে এই কারণে আমার ভাষা সংক্ষিপ্ত হচ্ছে, কিন্তু
আমার মনের ভাব ঠিকই প্রকাশিত হয়ে যাচ্ছে, এটি হলো একটি। আর শ্রুতি মধুরতার দিক থেকে আমার শ্রবণ ইন্দ্রিয় কিন্তু রাজা সিংহ চিহ্নিত আসনে বসে শাসন কাজ পরিচালনা করছে, এটা আমার শ্রুতিযন্ত্র যেভাবে গ্রহণ করবে, আর আমি যদি বলি রাজা সিংহাসনে বসে শাসন কাজ পরিচালনা করছেন, এটা কিন্তু তার চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তার কারণ হলো এর মাধ্যমে আমি কিন্তু আমার ভাষাকে সংক্ষিপ্ত করছি, শ্রুতিমধুর করছি এবং গ্রহণযোগ্য করে তুলছি। আর ভাষার গতিও কিন্তু আমি বাড়িয়ে দিচ্ছি, আমার ভাষা প্রয়োগের গতি কিন্তু অনেক দূরে এগিয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো চিন্তা করলে বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা অত্যধিক। এখন যদি আমরা সমাসের সংজ্ঞায় আসি, অর্থাৎ সমাস কাকে বলে, এই সংজ্ঞাটি যদি আমরা দিতে যাই, তাহলে আমি বলবো যে এটাকে বিভিন্নভাবে বলা যায়, যে অনেকগুলো পদের মাধ্যমে যে অর্থ প্রকাশিত হয় তা যদি একটি পদের মধ্য দিয়ে প্রকাশ করা যায় তাহলে তাকে সমাস বলে। আবার যদি অন্যভাবে বলি যে মানে পরস্পর সমন্বয় বিশিষ্ট একাধিক পদ মিলে যদি একটি পদে পরিণত হয় তাহলে তাকে সমাস বলা হয়। অর্থাৎ এর একেবারে নিজস্ব ভঙ্গিতে যদি বলা হয় যে অনেকগুলো পদ মিলে যে অর্থ প্রকাশ করে, একটি পদের মধ্যে সেই অর্থগুলো এসে সেই অর্থ প্রকাশ করবে। এই যে প্রক্রিয়া, এই যে নিয়ম বা এই যে রীতি বা সিস্টেম, এটার নাম হলো সমাস। এই সমাস যদি আমরা সংজ্ঞা আমরা দিয়েছি, এখন এই সমাসটি বুঝতে গেলে আমাদের কতগুলো বিষয় সম্পর্কে একেবারে সুনির্দিষ্ট ধারণা করতে হবে। সে ধারণাটি কি? যেমন সমস্যমান পদ, সমস্ত পদ, ব্যাসবাক্য, পূর্বপদ ও পরপদ, এই বিষয়গুলো যদি আমরা বা এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের পরিষ্কার ধারণা না থাকে তাহলে কিন্তু সমাস সম্পর্কে আমাদের ধারণা কোনোভাবেই কিন্তু পরিষ্কার হবে না। এখন আমি এই বিষয়গুলোকে তোমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ সহকারে বিষয়টি শোনো। সেটা হলো সমস্যমান পদ। সমাস নির্ণয়ের ক্ষেত্রে সমস্যমান পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমস্যমান পদ কি? যদি আমাদের সমাসবদ্ধ পদটি হয় জয় পতাকা, আর যে পদগুলো মিলেই সমাসটি হয়েছে, যেমন জয়, সূচক, পতাকা, এই তিনটি পদে যে অর্থ প্রকাশ করছে, এই জয় পতাকাতে সেই অর্থটি প্রকাশিত হচ্ছে, তাহলে এটি একটি সমাস। এখন সমস্যমান পদ হলো যে যে পদ মিলে সমাস হয় তার প্রত্যেকটিকে এক একটি সমস্যমান পদ বলে। অর্থাৎ সমাস নামক এই জয় পতাকা নামক সমাসটি বা সমাসবদ্ধ পদটি বা সমস্ত পদটি, জয়, সূচক, পতাকা, এই তিনটি পদের মাধ্যমে সংগঠিত হয়েছে। অতএব এই তিনটি পদকে আলাদা আলাদা ভাবে, আমি বলবো তিনটি আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ, অর্থাৎ এখানে তিনটি সমস্যমান পদ আছে। আমি যদি কথাটি আরেকবার বলি, যে যে পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটিকে এক একটি সমস্যমান পদ বলে। তাহলে আমরা সমস্যমান পদ কাকে বলে আমরা শিখে গেলাম। এখন আমরা আসবো সমস্ত পদ কাকে বলে। সমস্ত পদ হলো এই তিনটি পদ মিলে যে পদটি তৈরি হলো বা সৃষ্টি হলো, বা তিনটি পদের অর্থকে একাই প্রকাশ করার ক্ষমতা নিল যে পদটি, সেটাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সেটি হলো জয় পতাকা। এই জয় পতাকা হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, এই জয় পতাকা। আর পরবর্তীতে যদি আমরা খুঁজি যে ব্যাসবাক্য কাকে বলে, তাহলে আমি বলবো
যে ওই সমস্যমান পদগুলোর সমষ্টিই হলো ব্যাস বাক্য, বা ব্যাকরণে আরেকটি কথা বলা হয় সেটা হলো বিগ্রহ বাক্য। তার মানে কি? মানে হলো যে যে পদ মিলে সমাস হয়েছে, এই 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 পদগুলোকে একত্রিত করলে এটা একটি বাক্য হয়, যে কারণে এটার নাম হলো ব্যাস বাক্য। আমরা যদি জয় সূচক পতাকা আলাদা করি, সেটা হলো সমস্যমান পদ, প্রত্যেকটি আলাদা। আবার যখন এই তিনটাকে আমরা একত্র করে ফেলি তখন কিন্তু এটা একটা বাক্য হয়ে যায়, যেমন জয় সূচক পতাকা। এই বাক্যটির নাম হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তারপর যেটি হলো সেটা হলো পূর্বপদ ও পরপদ। ওই যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ হিসেবে আমরা যাকে পেলাম বা যেটি আমরা পেলাম, সেটির মধ্যে কিন্তু দুটো পদ থাকে। তার প্রথম অংশটি হলো পূর্বপদ এবং পরের অংশটি হলো পরপদ। যেমন সমস্ত পদের এই যে জয় পতাকা, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, এই পদটিকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, এখানে দুটো পদ থাকবেই, তাহলে প্রথম অংশটা হলো জয় এবং পরের অংশটি হলো পতাকা। অর্থাৎ জয় একটা, পতাকা। এই জয়টা হলো পূর্বপদ আর পতাকা হলো পরপদ। তাহলে এখন এই বিষয়টিকে যদি আমরা আরো গুছিয়ে সুন্দরভাবে যদি আমরা বলে দিই, যে প্রথমে আমরা আবার আসি, সমাস কাকে বলে? পরস্পর সম্পর্কযুক্ত এক মানে একাধিক পদ একত্রিত হয়ে যদি একটি পদে পরিণত হয় তাহলে তাকে বলা হয় সমাস। সমাস বাংলা ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলা ভাষাকে সংক্ষিপ্ত করার জন্য, শ্রুতিমধুর করার জন্য এবং গতিশীল করার জন্য। এটা ব্যবহার করে বাংলা ভাষা ক্রমান্বয়ে সমৃদ্ধ হচ্ছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। তারপরে যদি আসি, সমাস বোঝার আগে এই সমাসের ভেতরের কয়েকটি বিষয়কে আমাদের ভালো করে আত্মস্থ করে নিতে হবে। তার মধ্যে একটি হলো সমস্যমান পদ, একটি হলো সমস্ত পদ এবং একটি হলো ব্যাস বাক্য, আর আরেকটি হলো পূর্বপদ ও পরপদ। আমরা এই চারটি বিষয়ের মধ্যে প্রথমে যদি আমরা চলে যাই সমস্যমান পদ, যে যে পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে সমস্যমান পদ বলে। যেমন জয় পতাকা, জয় সূচক পতাকা। এখানে জয়, সূচক এবং পতাকা তিনটি সমস্যমান পদ। আবার সমস্ত পদ কাকে বলে? যখন সমাসটি তৈরি হয়ে যায়, অর্থাৎ সমস্ত মানে সমস্যমান পদগুলো মিলে যে একটি নতুন পদ সৃষ্টি করে, নতুন পদে সমস্ত অর্থগুলো এসে এক হয়ে যায়, সেই পদটি হলো সমস্ত পদ। এখানে জয় পতাকা হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর ব্যাস বাক্য কাকে বলা হয়? ব্যাস বাক্য বলা হয় যে পদগুলো মিলে সমাস হয় তার সমষ্টিকে, অর্থাৎ পুরো বাক্যটিকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যেমন জয় পতাকা নামক সমাসের সমস্ত পদ হলো জয় পতাকা, জয় সূচক এবং পতাকা হলো সমস্যমান পদ, এবং জয় সূচক পতাকা হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর পূর্বপদ ও পরপদ, সমস্ত পদের দুটো অংশ থাকে, প্রথম অংশ পূর্বপদ এবং পরের অংশটি পরপদ। যেমন জয় পতাকার জয় হলো পূর্বপদ এবং পতাকা হলো পরপদ। ঠিক এইভাবে আমরা সমাস বোঝার আগে এই অংশটুকুকে আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে। তারপর বাংলা ভাষায় আমি আগেই বলেছি সমাসের প্রয়োজনীয়তা অনেক বেশি। বাংলা ব্যাকরণবিদ যারা, ব্যাকরণ পণ্ডিত যারা, যারা বাংলা ব্যাকরণকে নিয়ে গবেষণা করেছেন, তাদের অনেকেই সমাসের বিভাজন করতে যে কেউ কেউ বলেছেন সমাস 4 প্রকার, আবার কেউ কেউ বলেছেন না, সমাসকে 6 প্রকারের মধ্যেই রাখতে হবে। এখন আমরা আমাদের সিলেবাস অনুযায়ী, আমাদের পাঠ্যসূচি অনুযায়ী আমরা এ পর্যন্ত তোমাদেরকে যা শিখিয়েছি তাতে আমরা
সমাস 6 প্রকার হিসেবে শিখিয়েছি এবং তোমাদেরকে এই 6 প্রকারই শিখতে হবে। এবং সবচেয়ে মজার বিষয় হলো প্রত্যেকটি সমাসেরই কিন্তু আলাদা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই 6 প্রকারেরই কিন্তু 6 রকম বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো ভালো করে বুঝতে হবে। আগে সমাসের বিষয়টি যদি তুমি পরিষ্কার হয়ে যাও, তাহলে পরের অংশগুলো তুমি সুন্দরভাবে বুঝতে পারবে। তো এখন সমাস যে 6 প্রকার, সেই 6 প্রকারের সংজ্ঞার মধ্যে যদি সংজ্ঞাতে আমরা যাব না, আমরা প্রকারগুলো বলে দিচ্ছি। যেমন দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস। এই 6 প্রকার মিলে হলো আমাদের সমাস। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 6টি প্রকারেরই কিন্তু আলাদা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং এগুলোর আবার প্রকারভেদ আছে। তো এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে অনুধাবন করতে হবে। তো সমাসকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সমাসকে না বোঝারও কিছু নেই এবং সমাসকে নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। শিক্ষার্থী হিসেবে তোমাদেরকে আমি বলবো, তোমরা যদি মনোযোগ সহকারে এই সমাসের পূর্ণ ক্লাসগুলো যদি করে যাও, তাহলে সমাজ সম্পর্কে তোমাদের ভীতি অনেকটাই দূর হয়ে যাবে। আজকে তোমাদের বোঝার জন্য শুধু আমি বলেছি, সমাস পর্ব থেকে আমি তোমাদেরকে প্রাথমিক আলোচনা করলাম যে সমাস কাকে বলে, তারপরে সমসমান পদ, ব্যাসবাক্য, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ কাকে বলা হয় এবং বাংলা ভাষায় সমাসের প্রয়োজন। তারপরে বলেছি সমাস 6 প্রকার, সেই 6 প্রকারের নাম। আজকের ক্লাসে তোমরা এই বিষয়টুকু খুব সুন্দরভাবে বুঝে নাও। আগামী ক্লাসে আমরা এই 6টি সমাসকে আরো 2টো ক্লাসের মধ্যে আমরা আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকবে এবং এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। তাহলে আমার মনে হয় সমাজ সম্পর্কে তোমাদের আর কোনো ভীতি থাকবে না। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করছি।